আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে আমার প্রফেশন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আমি একজন অ্যাডভোকেট। আমার প্রফেশনের চেম্বারে ফিরে আসলাম এবং এসেই আপনাদের সকলকে শুভকামনা করি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। যে কথাটি না বললেই না হয়, অনেকে কোশ্চেন করেছেন, অনেকে কোশ্চেন করার সুযোগ পাননি, অথবা অনেকে লজ্জায় কোশ্চেন করছেন না। কোশ্চেনটা হচ্ছে যে আমি কত ভোট পেয়েছি এবং আমার ইলেকশনের রেজাল্ট কি। আমি আপনাদেরকে আনন্দের সহিত জানাতে চাই, প্রথমত আমি ফেল করেছি, দ্বিতীয়ত আমি বিপুল ভোটে ফেল করেছি, তৃতীয়ত আমি লজ্জাজনক ভোটে ফেল করেছি। বিকজ আমি একাদশ ইলেকশন করেছিলাম ইন্ডিপেন্ডেন্ট, সেখানেও আমি অনেক ভোট পেয়েছিলাম, প্রায় 13,000-এর মতো। দ্বাদশ ইলেকশনে আমি ইলেকশন করেছিলাম, সেখানে প্রায় 17,000-এর মতো টোটাল ভোট পেয়েছিলাম। আর ত্রয়োদশ ইলেকশনে আমি ইলেকশন করেছি ইন্ডিপেন্ডেন্ট, এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমি লড়েছি এবং বিজয়ের আশায় লড়েছি। কিন্তু ভোট কাউন্টের পরে দেখলাম যে রেজাল্ট হয়েছে, আমি মাত্র 2,996 ভোট পেয়েছি। আমি আবার আপনাদেরকে বলছি, আমি টোটাল ভোট পেয়েছি 2,996 ভোট। তো যাই হোক, আমার রাজনীতি করার পিছনে আমার অনেক শুভাকাঙ্ক্ষী পরিবার, আমার ভাই বোন, আপনারা সকলেই আমাকে বিভিন্নভাবে নিষেধ করেছেন, উপদেশ দিয়েছেন যে আপনি একজন ভালো মানুষ, আপনার এখানে যাওয়া দরকার নেই। আমি মনে করেছি ভালো মানুষের রাজনীতি করা উচিত। আমাকে বলেছে আপনি মানুষকে ভালোবাসেন, অন্য কোনো ওয়েকে ভালোবাসেন, অন্য কোনোভাবে মানুষকে সহযোগিতা করেন। আমি দেখেছি যদি সাহায্য দেই, যদি জাকাত দিয়ে ইনকাম করে, সেটা মানুষের ইফেক্টিভ হয় না। মানুষের যে কষ্টগুলো, সেটাকে আমি অনুধাবন করার চেষ্টা করি। মানুষের চেহারার দিকে তাকিয়ে সেটা মনে হয় আমার বুকে পেইন করে, আমাকে বুকে ব্যথিত করে, আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। যে কারণ থেকে আমার ইলেকশন রাজনীতি করা দরকার। বিশেষ করে আমি যে জায়গাটায় জন্মগ্রহণ করেছি, ধলেশ্বরীর পাড়, ধলেশ্বরী নদী, এখানে মানুষগুলো অত্যন্ত সহজ সরল এবং তারা কি চায় না এটাও তারা জানে না। এটাই ছিল আমার রাজনীতি করার মূলত কারণ, যে আমাকে যদি পৃথিবীর কোনো জায়গায় থেকে মনোনয়ন দেওয়া হতো, আমি কখনোই ইলেকশন করতাম না, যদি আমি স্বতন্ত্র ইলেকশন করি। কারণ আমার যে জায়গাটা আমি জন্মগ্রহণ করেছি, যে জায়গাটা আমি বড় হয়েছি, সেখানে ছিল আমার মূলত অব্লিগেশন। তো আমি প্রত্যেকটা ইলেকশনে এক একটা করে ইস্যু নিয়ে আমি মানুষের কাছে গিয়েছি। কারণ হচ্ছে মানুষগুলো যেন সচেতন হয়। প্রথম একাদশ জাতীয় ইলেকশনের যে আমার ইস্যুটা ছিল, সেটা হলো মাদক। গ্রামের সাধারণ পরিবার পর্যন্ত মাদক ছড়িয়ে পড়েছে, যে কারণে যে ওই যে বাবাটা কষ্ট করে দিন রাত পরিশ্রম করে কৃষি কাজ করে যে ছেলেটাকে পড়াচ্ছে, একটু যে জাতিতে তার ভবিষ্যৎ দেখবে, একটু বড় হলে সে নেশার মধ্যে আঁকড়ে যাচ্ছে। তো সেটার বিরুদ্ধে কথা বলেছি, প্রথম মাদকের বিরুদ্ধে। দ্বিতীয়, দ্বাদশ ইলেকশন করেছি যে মা বোন যারা আমি দেখেছি আমার কাছে প্রতিনিয়ত আসেন, তালাকপ্রাপ্ত হয়, এবং কি তাদের বিয়ের সময় তো অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়। কেন সারা জীবন সংসার করবে, কাবিনের টাকা বাড়ানোর দরকারটা কি হবে, কাবিনের টাকা একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে কাবিনের করা 50,000, 1 লাখ, 2 লাখ। কিন্তু যখন সংসারটা না টিকে, যখন আমাদের মতো আইনজীবীদের কাছে আসা হয়, তখন ওই বোনটা, ওই মাটা সন্তান নিয়ে ঘুরে, কিন্তু মামলা করার পরেও যে রেজাল্ট আসবে সেটা তার প্রয়োজন মিটায় না। যে কারণে আমি দ্বাদশ ইলেকশন করেছি, কাবিনের টাকা মিনিমাম 5 লক্ষ হতে হবে। এবং আপনারা শুনলে খুশি হবেন, আমি গ্রামে যাই 15 দিন পর পর, বিভিন্ন দরবার সালিশ করি, সেখানে কিন্তু যে কোনোভাবে 5 লাখ টাকা আদায় করে দেওয়ার চেষ্টা করি। আমি অনেককে সেটা আদায় করে দিয়েছি। যাই হোক, ত্রয়োদশ ইলেকশনে সেরকম আমার একটা ইস্যু ছিল। ইস্যুটা হয়েছে যে এই যে আমার মা বোন, আমার মেয়ে বলেন, আমার মা, আমার মাসিক না হলে জন্ম হতো না, আমার মেয়েরও মাসিক হয়, কিন্তু গ্রামের যে মেয়েটা আমার মেয়ের বয়সের, সে এখনো পুরাতন কাপড় ব্যবহার করে, যে কারণে তাদের এই মাসিকের কারণে তাদের বন্ধুত্ব বিভিন্ন ইনফেকশন হয়। সেখানে আমার শপথ ছিল যে এটার ব্যাপারে সবাই সচেতন হোক, লজ্জা বলে অকপটে এটা কথা বলুক, ইভেন কি যে বাবাটা আমার মতো বাবা, তার যে ক্লাস 6-এর মেয়ের মাসিক হয়, সে যেন তাকে স্যানিটারি ন্যাপকিন কিনে দেয়। আমি এটা গ্রামের প্রত্যেকটা লোককে বলেছি, প্রত্যেক জায়গায় বলেছি, নির্দ্বিন্দায় বলেছি, নির্ভয়ে বলেছি, নির্লজ্জভাবে বলেছি। আমি কতটুকু সফলতা অর্জন করেছি কোশ্চেন আপনাদের কাছে। তৃতীয় কোশ্চেন হচ্ছে যে আমার বাবার বয়সের যারা আছেন, বিশেষ করে আমার বয়সে আপনি বলতে পারেন, গ্রামে দিন রাত 24 ঘন্টা যারা পরিশ্রম করেন, তারা জানে না তাদের শরীরে প্রেশার আছে কিনা, উচ্চ রক্তচাপ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা। সেটা সচেতনতার লক্ষ্যে আমার একটা ইস্যু ছিল যে আমি যদি নির্বাচিত হই, তার মানে 12 তারিখে 13 তারিখ থেকে এই কার্যক্রমগুলো আমি স্টার্ট করতাম। গ্রামের ছেলেদেরকে মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে এটার জন্য ডাক্তার হতে হতো না। সর্বশেষ হলো যে গ্রামে যারা একটু লেখাপড়া করে চাকরি পাচ্ছে না, ঘুরছে, তারা বিদেশ গেলে প্রতারিত হয়, তাদের পাশে সর্বশক্তিতে দাঁড়ানো। আর যারা শিক্ষিত প্রতিভাবান ছেলে, যেমন আমি যখন লন্ডন গিয়েছি, আমার বাবার ক্যাপাসিটি ছিল না স্পন্সর হওয়ার। আমি বিভিন্ন লোকের কাছে ধারে ধারে ঘুরেছি, বিভিন্ন লোকের সেবা করেছি, অনেকের বছরের পর বছর সার্ভিস দিয়েছি, দিন শেষে কেউ আমাকে স্টেটমেন্ট দেয়নি। যাই হোক,
আমি শ্রদ্ধা বড় সেবন করে রাশেদ মোশাররফ সাহেব সাবেক মিনিস্টার ছিলেন, উনি আমাকে দিয়েছিলেন, যার ফলে আমি লন্ডনে গিয়েছি, ব্যারিস্টার হয়েছি, আপনাদের কাছে ফিরে এসেছি। আমার জ্ঞান, আমার নিয়ে আমি মানুষের সাথে কথা বলেছি। এই ক্ষেত্রেও আমার একটা ইস্যু ছিল যে যদি আমি নির্বাচিত হতে পারি, কারণ আমি বললাম যে নির্বাচিত হওয়া ছাড়া আপনি করে, নির্বাচিত হওয়া ছাড়া সে দায়বদ্ধতা আপনারা রাখেন নাই আমার কাছে যে আমি আপনাদের পাশে দাঁড়াবো। কারণ আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়েছেন, আমি সম্মান জানাই। সেই সিদ্ধান্তের মধ্যে আমি কোনো ক্রমিক স্থান পাই নাই, 2,996 ভোট। তার মানে আমি কোনোভাবেই আপনাদের কাছে গ্রহণযোগ্য না, আমি সেটা মেনে নিয়েছি এবং আপনাদেরকে শুভকামনা করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। অতএব আপনাদের প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই, যেটা আমি সৃষ্টিকর্তার কাছ থেকে বলেছিলাম যে আমি মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি, নাগরপুর দেলতলায় জন্মগ্রহণ করেছি, এই এলাকার লোককে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তাদের প্রতি আমি দায়বদ্ধ। যতক্ষণ পর্যন্ত না তা আমাকে রিফিউজ না করবে ততক্ষণ পর্যন্ত আমি তাদের জন্য কাজ করে যাব। কিন্তু এবার আমি চূড়ান্তভাবে আপনাদের কাছ থেকে আপনাদের সিদ্ধান্ত জেনেছি যে আপনারা কোনো ক্রমে আমাকে চান না। অতএব আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা নাই। যদি আমি কিছু করি সেটা একান্ত আমার ব্যক্তিগত, সেটা আমি কতটুকু করব সেটা আমার ব্যক্তি হিসাবে, আমার বিবেক হিসাবে যতটুকু ধরে ততটুকু, কিন্তু দায়বদ্ধ হিসাবে কখনোই যাব না আপনাদের কাছে। কারণ ইতিপূর্বে আপনারা 13,000 দেন, 17,000 দেন, সেটা একটা দায়বদ্ধতা আমাকে সৃষ্টি করেছে। কিন্তু এবার 2,996 ভোট আপনাদের প্রতি আমাকে কোনো দায়বদ্ধতা সৃষ্টি করেনি। আল্লাহর দুনিয়ায় আমি যতদিন বেঁচে আছি সৃষ্টিকর্তার সাথে আমার দায়বদ্ধতা শেষ। যদি ওকে আমি দেখতে পেতাম সৃষ্টিকর্তাকে, তাহলে আমি বলতাম যে আমাকে পৃথিবীতে আপনি পাঠিয়েছেন, আমি কখনো মিথ্যা কথা বলিনি, আমি কখনো অসত্য কথা বলিনি, কখনো ইনিয়ে মিনিয়ে কথা বলিনি, নিজের স্বার্থের জন্য চেষ্টা করিনি। এই পৃথিবী থেকে আপনার ডাকে আমাকে সরে যেতে হবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সৃষ্টির সেরা জীব যেখানে আমি জন্মগ্রহণ করেছি তাদের জন্য সর্বোচ্চ বিলিয়ে দেওয়ার জন্য প্রিপেয়ার ছিলাম। কিন্তু আপনার সৃষ্টি মানব জাতি আমাকে গ্রহণ করেনি। অতএব আমার আর কোনো আপত্তি নাই, যে কদিন বেঁচে আছি ছেলেটা অটিস্টিক, তার জন্য যদি পাশে থাকতে পারি আমার ভালো লাগবে। এরকম যখন অসহায় একটা মা আমার কাছে আসতো বিধবা হিসাবে, স্বামী পরিত্যক্ত হিসাবে, তার অসুস্থ সন্তানরা দেখে বুকে পেইন হইতো, আমি কয়টা টাকা দিব তাদেরকে এই ব্যথিত করার জন্য যে হ্যাঁ আমার মতো একটা লোকের সার্বক্ষণিক থাকা দরকার, জেগে থাকা দরকার, একদম নির্দ্বিন্দায় থাকা দরকার, যাতে এই মানুষগুলো শান্তি পায়। কিন্তু সেটা থেকে আপনারা আমাকে অ্যাকসেপ্ট করেননি। হ্যাঁ, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলবেন, আমিও কিন্তু বিশ্বাস করি, কারণ আমি যতগুলো এজেন্ট দিয়েছি আমি দেখেছি যে এজেন্টগুলো আমার না, সিগনেচারগুলো আমার না। তো যাই হোক, আমি সে বিতর্কতে নাই বা গেলাম। কিন্তু যদি একটা কথা বলি যে আপনারা যারা সাধারণ মানুষ, যাদের দ্বারে দ্বারে আমি গিয়েছি, কথা বলেছি, আপনাদেরকে বোঝার চেষ্টা করেছি, আমি বলেছি আমি আপনাদেরকে বুঝতে পারি, আপনাদের জন্য আমি প্রস্তুত, আমার জীবন বাজি রেখে আপনাদেরকে সেবা করতে চাই। আপনারা তো আমার মতো দাঁড়ান নাই। আমার বাবা অসুস্থ লোক, দিন রাত 24 ঘন্টা করে পরিশ্রম করেছে। আমার মা, আমার ছোট ভাই ব্যারিস্টার মিল্টন লন্ডন থেকে এসে যে পরিশ্রমটা করেছে, কারণ আপনারা তো আমার মতো, আমার পরিবারের মতো আমার পাশে দাঁড়ান নাই। তা আমি কেন আপনারা আমাকে দায়বদ্ধ সৃষ্টি করবেন? আমি কোনো অভিমান থেকে বলছি না, আমি আমার দায়বদ্ধতা থেকে বলছি যে যদি আপনারা আমার পাশে দাঁড়াতেন হয়তো একটা সম্মানজন ভোটে হেরে যেতাম। সে হারার পরে আপনাদের প্রতি কিন্তু আমার দায়িত্ব কর্তব্য এক চুলও হেরফের হতো না। আমি খুব লজ্জিত, গত ইলেকশনের পর 13 তারিখে কেউ আমাকে ফোন দেন না। 14 তারিখে যে লোকগুলো আমাকে ফোন দিয়েছেন, সহযোগিতা চেয়েছেন, বিভিন্ন আইনি পরামর্শ চেয়েছেন, আমি তাদেরকে সবিনয় কোশ্চেন করেছি 12 তারিখের আগে তো আপনি এই সমস্যা ছিল, কেন আপনি ফোন দেন না? আমাকে একটা ভোট দিতে হবে। হ্যাঁ, আমি দেখেছি টাকার খেলা, আমি দেখেছি। আপনারা যারা নির্বাচিত হয়েছেন, যারা পাশাপাশি গিয়েছেন, আমি খুব লজ্জিত। আমি একটা ধর্ম বিশ্বাস করি, ইসলাম ধর্ম। এইভাবে টাকা দিয়ে মানুষকে পলিউট করা, সেটা কোনো আদর্শের মধ্যে পড়ে না, সেটা আমি কোনোদিন করবো না। আমি আবার বলছি, কোনোদিন করবো না। টাকা দিয়ে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা, একটা অসহায় পরিবার তারা জীবনে কোনোদিন 20,000 টাকা একসাথে দেখে নাই, সেখানে যদি আপনি 20,000 টাকা 5টা লোককে দিয়ে আসেন, সে কেন আমাকে ভোট দিবে বলেন? সে আমাকে ভোট দিতে পারে না, কোনোদিন 20,000 টাকা দেখে নাই। হয়তো 20,000 টাকা দিয়ে এখন সরিষা উঠতেছে, ইরিধান বুনতে হবে, সার কিনতে হবে, সে প্রয়োজনটা ফিল করেছে যে এই 20,000 টাকা আমার এই প্রয়োজনগুলো মিটে যাবে, তা আমি কেন ব্যস্ত আশরাফকে ভোট দিব? সে যত ভালো লোক হোক, তার মতো তার কাজ করবে, আমি সেটা করছি। এই হচ্ছে বাস্তবতা। ইলেকশনের আগের রাত্রে আপনার বিএনপি বলেন আর জামাত ইসলাম বলেন, সৃষ্টিকর্তাকে জিজ্ঞেস করেন কত কোটি টাকা আপনারা লেনদেন করেছেন, কিভাবে মানুষকে টাকা দিয়েছেন। মিথ্যা বলি না, মিথ্যা কোনদিন বলবো না। পারলে বলেন যে আপনার কাউকে টাকা না দিয়ে ভোট নিয়েছেন। যাই হোক, হয়তো এটাই মানুষের স্বাভাবিকতা। তো আজকের যে কথাটা বলছি, কয়েকদিন বাবদ ভেবেছি, কোর্টে যাব 9:30 বাজে। মনে হলো যে হারা বলতে কোনো কিছু নাই, যতদিন বেঁচে আছি মানুষের জন্য কথা বলবো, কারণ মানুষকে জাগরিত করা আমার বড় কাজ, নির্বাচিত হওয়া না। মৌলানা আব্দুল হামিদ খান বাসারি
নির্বাচিত হননি, কিন্তু বলে গেছেন এদেশের কৃষক, শ্রমিক, মজুর দিলে তার সংগ্রাম শেষ হয়নি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে একজন ব্যারিস্টারি পাশ করে, অনেকে বলেন বা কথায় কথায় ব্যারিস্টারি বলেন, আরে বাবা আমি আপনার সন্তানদের জন্য বলি, আপনাদের জন্য বলি। আমার বাবা একজন সাধারণ কৃষক লোক, সেটা তো বলেন না যে আমি বারবার এটা বলি যে আমার বাবা একজন সাধারণ কৃষক লোক, আমি রাতে ঘাটে কাজ করে বড় হয়েছি। এই কথা তো বলেন না আমি ইলেকশনে 12 তারিখে হেরেছি, 13 তারিখে সকাল থেকে আমার বাবার সাথে আলু নিয়েছি, আলু যে আলু গোল আলু তুলে জিজ্ঞেস করে দেখেন, চকে যে আমার বাবার সাথে সন্ধ্যা পর্যন্ত আমি আলু তুলেছি। কারণ আমার বাবা যদি তুলতে পারে আমি কেন তুলতে পারবো না? আমি একজন কৃষকের সন্তান। সে কথা তো বলেন না, আমি যে কথাটাই বলি আপনাদের সন্তানদেরকে উৎসাহিত করার জন্য একটা লিফলেট নিয়ে গিয়েছি আপনাদের সাথে, যে স্বপ্নগুলো আমাকে ঘুমাতে দেয় না। সে স্বপ্নগুলো আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যার না, সমস্যা আপনাদের। এখনো এটা আমাকে দুঃস্বপ্ন হয়ে গেছে। আমি বারবার ভাবছি ওই যে মাটা তারটিয়া থেকে আমার 88 মানে পাশের গ্রাম কাতলির পরে তারটিয়া 88টা ভোট দিয়েছে। তারটিয়া শামীম সাহেব খুব বড় দানবীর, এই মসজিদে কোটি কোটি টাকা দেয়, লাখ লাখ টাকা দেয় মিরপুরে। ওনার ওয়াইফের মামলা আমি ফ্রি করে দিয়েছি। ফেসবুকে এসে বলছি, ওনার বাগলে ইকবাল সাহেব আমাকে বলছে যে কি ভেড়া ধরবো চুনানোর সময়, ওনার ওয়াইফের মামলা আমি ফ্রি করে দিয়েছি। উনি কিন্তু ধনী মানুষ, ওনার সাথে ইলেকশনের সময় দেখা হয়েছে। তো আপনারা কি বলবো, এটা আমি একটা ক্ষোভের কথা বলছি। সেই গ্রামের একটা মহিলা কাবিন ছাড়া বিয়ে হয়েছে, 2টা বাচ্চা হয়েছে, বাচ্চাটা অসহায়। তার হাজবেন্ডকে কেরানীগঞ্জ থেকে আমার সুপ্রিম কোর্টে 3 ঘন্টা সময় দিচ্ছি, টাকা নিয়ে বিকাশে পৌঁছে দিচ্ছি তাকে, এবং প্রতি মাসের দায়িত্ব নিয়েছিলাম এবং বলেছিলাম জমি কিনে বাড়ি করে তাকে সেটেল করব, কারণ ওই বাচ্চাটা কোথায় যাবে। কিন্তু ভোটের রাজনীতিতে আপনারা ভুলে গিয়েছেন, আমাকে ভোট দেননি, 88টা ভোট দিয়েছেন দারুড়িয়া থেকে, আমার পাশের গ্রাম। তা তো ছেড়েই আমার পাশের গ্রাম শুনলে অবাক হয়ে জীবন বাজি রেখে মাটি কাটা প্রতিরোধ করে আপনাদের গ্রামটাকে রক্ষা করেছে। একদিন নয়, আপনারা ঘুমাচ্ছে রাত 1টা 2টার সময় স্ট্যাটাস দিয়েছি, ফেসবুক করেছি, এবং যারা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার কথা বলেন, শেখ হাসিনা পর্যন্ত আমি গিয়েছিলাম যাতে ওখানে মাটি কাটা না হয়, এবং উনি আমার কথা রেখেছেন, ওনাকে মাটি কাটতে দেননি। আর কি করবো বলেন? তারা এই তারিখে আমি নির্লজ্জভাবে দেখলাম, লজ্জিত হলাম, দলবদ্ধভাবে একটা দলের পক্ষে 2টা দলের পক্ষে ভোট দিচ্ছে, এবং রাতে যে টাকাগুলো দিচ্ছে তাদের আবার হিসাব নিচ্ছে। সবচেয়ে দুঃখজনক, আমার কেন্দ্রে আমার বাবা মা, আমার চাচা দাদা, আত্মীয় স্বজন, শরীর, রক্তের লোক, আমার সমাজের লোক বসবাস করে, সেখানে তারা ভোট দিবে স্বাভাবিক। আমি ওই কেন্দ্রে ফার্স্ট হয়েছি দেখে ফিরোজ সাহেব নামে একজন চেয়ারম্যান বারবার নির্বাচিত হন, যিনি 1990 সালে আমার বিরুদ্ধে মামলা করে জেল খাটিয়েছিলেন। পাশের গ্রাম শফিউদ্দিন বারা, তার মেয়ের মামলা করে দিই, বিশাল ধনী মানুষ, এর আগের ইলেকশনে মামলা করে দিয়েছি। ওনারা সংঘবদ্ধভাবে আমার বিরুদ্ধে লিখেছেন, কেন আমি তো আপনাদের ক্ষতি করিনি। আর ফিরোজ সাহেব সারাদিন আমার গ্রামে বসে থেকেছেন যাতে আমি ভোট না পাই। এবার সবচেয়ে দুঃখজনক ভাবে হলে সত্য, যখন আমি 971টা ভোট পেয়েছি, কেন পেলাম এটাকে পুনরায় আবার গণনা করতে হবে। ও এত ভোট পেতে পারে, ওখানে থার্ড হবে। আপনি ব্যথিত করেছেন আমার বাবা মা আত্মীয় স্বজন, কিন্তু 2 দিন পর আপনি ইলেকশনে আসবেন চেয়ারম্যান হিসাবে। আমি মনে না রাখলেও মানুষ মনে রাখবে। আমি প্রতিহিংসা রাজনীতি করি না। আজকে যে কথাগুলো বলছি লাইভে, বলার কিছু কারণ হচ্ছে ক্ষোভ না, আপনাদেরকে জাগরিত করি। আপনারা যে কাজটা করেন সে কাজটা ভুলে যান, আপনারা যে কাজটা করেন মনে করেন কাজটা রাইট, আমিও মনে করি। কিন্তু প্লিজ প্লিজ, আমি 36 বছর 1990 সাল থেকে 26 সাল ফিরোজ সাহেব আমাকে আসামি করে জেল খাটিয়েছিলেন। এই 36 বছর আমার এলাকার লোককে কোশ্চেন করেছি, আমি কি কখনো মিথ্যা কথা বলেছি? এই 36 বছর আমার ইলেকশনের শেষ বক্তৃতায় বলেছি, আমি কি কখনো আপনাদের সাথে নিয়ে নিয়ে কথা বলেছি না সোজা সাপটা কথা বলেছি? এই 36 বছর আমি আপনাদের সাথে কথা বলেছি যে কেউ আমার কাছে এসেছেন, আমার যেটুকু যোগ্যতা দক্ষতা, আমার যেটুকু শ্রম আমি কি দেইনি? এই 36 বছরের মধ্যে কত অসুস্থ রোগ এসেছেন, বিশেষ করে ছাত্র জীবনে তাদের সাথে হসপিটালে ঘুমিয়েছি, তাদের পরিবারের আপনজন ঘুমায়নি। আজও হসপিটালে কয়েকজন বসা আছে, খবর নিচ্ছি তাদের অবস্থা কি। এইসব দায়বদ্ধতা ছিল যে একজন মানুষ হিসাবে, আপনাদের সন্তান হিসাবে পাশে থাকবো, পাশে ছিলাম। কিন্তু আপনারা আমাকে মাত্র 2996টা ভোট দিয়েছেন। এখন আপনাদের পাশে গেলে আমাকে মনে হচ্ছে আপনারা আমাকে লাথি মারছেন, জুতা দিয়ে তাড়িয়ে দিচ্ছেন। হোয়াই? কুকুরকে যেভাবে তাড়িয়ে দেন, আমার কাছে মনে হচ্ছে আমাকে একটা কুকুর, একটা অবাঞ্ছিত কুকুর, যাকে আপনারা তাড়িয়ে দিচ্ছেন। তো অবাঞ্ছিত কুকুর আপনি মনে করতে পারেন, আমি যদি মনে করি যে হ্যাঁ আমি একটা অবাঞ্ছিত কুকুর, আপনার পাশে যাওয়া আমার ঠিক হবে না। তাই সিদ্ধান্ত নিয়েছি, আপনারা যেহেতু 2996 ভোট দিয়ে আমাকে অবাঞ্ছিত কুকুরের সাথে তুলনা করেছেন, আমি আমার জায়গাটায় থাকতে চাই। আমি আমার জায়গাটায় থাকতে চাই। এই জন্য
যে কথা বলেছিলাম স্বপ্নগুলো আমাকে ঘুমাতে দেয় না, সেই স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে গেছে। যে ভালোবাসা নিয়ে আপনাদের পাশে সৎ থেকেছি, আদর্শবান থেকেছি, সেখানে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করব, এখানেও আমার অনেক ডিফিকাল্টিস আছে। 4 বার কন্টেম্প, মানে আদালত অবমাননাকারী হয়েছি, জেল খেটেছি এখান থেকে। এখানে আমাকে বারবার ওকালতি বন্ধ করে দেওয়া হয়। তারপরেও আমি বলবো যে এই জায়গাটা আমার জন্য ফিট, কারণ আমার বিজ্ঞ আইনজীবী বন্ধুরা আমার পাশে সবসময় দাঁড়ায়। তারা না দাঁড়ালে আমি ওকালতি ফিরে পেতাম না। তারা না দাঁড়ালে আমি প্রফেশনে ঠিক থাকতে পারতাম না। তারা না দাঁড়ালে আমি যখন কোর্টের বান্দিতে ঘুরি, আমার বিজ্ঞ বন্ধুরা আমাকে যখন ওয়েলকাম জানায়, তারা যদি ওয়েলকাম না জানাতো হয়তো আমাকে আত্মহত্যা করে মারা যেতে হতো। কারণ আমি মানুষগুলোকে প্রচণ্ড ভালোবাসি, নিজের চেয়ে বেশি ভালোবাসি, নিজের পরিবারের চেয়ে বেশি ভালোবাসি, নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসি। মানুষের পক্ষে দুটা কথা বলতে গেলে অনেক ভালো লাগে, অনেক শান্তি পাই। মানুষকে টাকা নাই, খাবার নাই বাসায়, আমার মা এখনো খাবার পাঠিয়ে দেন। আমি গাড়ি ভরে চাউল নিয়ে আসি, সরষের তেল নিয়ে আসি, লবণটা শুধু কিনি। অনেক সময় আমার মা লবণও দিয়ে দেয়, যে কিনে আমার কাছে দেখে। মুসুরির ডাল ঢাকায় কিনতে পাওয়া যায়, কাউকে দিয়ে দিয়েছে। চিনি ঢাকায় কিনতে পাওয়া যায়, কিনে আমার গাড়িতে দিয়ে দিয়েছে আমার মা। তো এই মুহূর্তে সবচেয়ে বেশি মিস করছি আমার মাকে, আমার বাবাকে, এই বয়সে যে পরিশ্রম ওনারা করেছেন, ছোট ভাই মিল্টনকে। তো আপনাদের কাছে দোয়া চাওয়ার মতো যোগ্যতা আমার নেই। আমি আপনাদের কাছে কোনো দোয়া আর কোনোদিন চাবো না। আপনারা ভালো থাকেন, সেই শুভকামনা করব। আপনারা ভালো থাকেন, আপনাদের সাথে আমার দেখা না হোক, এটাই আমার একান্ত মনোনিবেশ। ক্ষোভ থেকে বলছি না, বেদনা থেকে বলছি, কষ্ট থেকে বলছি। ভালোবাসার কষ্ট অত্যন্ত অত্যন্ত কষ্টকর। যে মানুষগুলোকে জীবন দিয়ে ভালোবাসি, যে ইলেকশনের সময় প্রতিটা গ্রামে আমি হেঁটেছি, গিয়েছি, আপনাদের চোখের সাথে চোখ রেখে কথা বলেছি, আপনাদের পোশাক দেখে কথা বলেছি, আপনাদের কবে কোন আমলে পোশাক কিনেছেন বলেছি, আপনারা চা খান, 1 কাপ চা খেয়ে শান্তি পান, সেখানে আপনাদের মতো লোক খেটে খাওয়া লোকদের সাথে কথা বলেছি। তো অ্যাটলিস্ট একটা সম্মানজনক ভোট পেলে হয়তো এই বেদনাটা এত গভীরভাবে আমাকে আঘাত করতো না। তো বারবার ভাবছি লাইভে আসবো কি আসবো না। মনে হলো যে না, লজ্জার কিছু নেই। আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমাকে ভোট দেননি, এটাই তো সুন্দর সিদ্ধান্ত। একজন রাজনীতিবিদ হিসাবে, রাজনীতি কর্মী হিসাবে এটা মেনে নেওয়াই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা, যেটা আমি মেনে নিয়েছি। তো যাই হোক, আপনাদের কাছে সর্বশেষ বলবো, আপনারা ভালো থাকেন, আমি আমার মতো থাকি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।